সাথে যারা দীর্ঘদিন জড়িত, গত 16 বছরের লড়াই খুব মসৃণ ছিল না। তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, দেশ ত্যাগ, জয় ভাই এখানে আছেন। এনটিভির সাথে আগে লড়াই ছিলাম, সেই এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এক সময় এনটিভির চেয়ারম্যান দেশ ত্যাগ করতে বাধ্য হন, মামলা হন। সেই সময় রাজশাহীতে এই মোসাদ্দেক হোসেন ভালো মুক্তি পরিষদ যেটা গঠন হয়, তার সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহীতে কাজ করা শুরু করেছে। এনটিভিকে প্রায় সকল প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজশাহীতে থাকা শুরু করেছে। এবার রাজশাহীতে প্রোগ্রামটাই ইচ্ছে দেওয়া হয়েছে যে না, এই প্রোগ্রামটা যেহেতু নওগাঁতে উনি বলেছেন, আমি নিজেকে খুব অনার ফিল করছি যে এ ধরনের একটি প্রতিষ্ঠান যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষে কথা বলে, যারা আধুনিক বাংলাদেশের পক্ষে কথা বলে, যারা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার পক্ষে কথা বলে, সুস্থ সাংস্কৃতিক চর্চা যারা বাংলাদেশে করে, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পেরে এবং আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই নওগাঁর প্রতিনিধি সহযোগী প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখেন, আমি আপনাদের কাছে আছি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে। আপনারা যখন ফুল টুল দেন আমার ভালো লাগে না, তখন অতিথি অতিথি মনে হয়। নিজের ঘরে আসবো, নিজের বাড়িতে আসবো, নিজের মানুষের সাথে কথা বলবো, এই বিষয়গুলো আমাকে খুব স্পর্শ করে না, বরং এক ধরনের বিব্রত করে। আমি এই নওগাঁ ভাই বলেছেন ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা। দেখেন, পাহাড়পুর এখানে যারা আপনাদের মতো সিনিয়র মানুষের সামনে কথা বলা আমার খুব ধৃষ্টতা, তারপরেও বলি যে বৌদ্ধরা এখানে জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করতেন। সম্পূর্ণ বিহার যেটা আমরা বলি, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। সেই জেলার একটি বিশ্ববিদ্যালয় এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমার ভালো লাগে না, আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, যখন মানুষ বলে নওগাঁ বিশ্ববিদ্যালয় কোথায়, সেখানে কি লেখাপড়া হয় কিনা, বা এটা কোন থানায় উপহাস করে। আমি এই উপহাসটাকে পজিটিভলি নিই যে আমি তো এই 10 মাসে বিশ্ববিদ্যালয়টাকে এমন জায়গায় নিয়ে যেতে পারিনি যে মানুষ আমাকে খুব প্রশংসা করবে। আমি কখনোই নেগেটিভলি নিই। তবে আমি শুধু এতটুকু বলতে চাই যে সেই পাহাড়পুরের ঐতিহ্য, সেই আমাদের আলতা দিঘির ঐতিহ্য, তারপরে আমাদের আরও যে সমস্ত ইতিহাসগুলো আছে, আমি সবগুলো জানি না, রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত জায়গা, এই সমস্ত বিষয়গুলোকে ধারণ করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে এগিয়ে যাবে। কোনো একটি স্মৃতি, কোনো একটি ইতিহাস, কোনো একটি ঐতিহ্য, আজকে আমের রাজধানী বর্ষা, এই যে আপনাদের নতুন একটা আম যে নওগাঁ, এটা জিআই সার্টিফিকেট পাইছে কিনা আমি জানি না, আপনারা এই কাজ করা দরকার। এই যে নাগফজলি, এটা পাওয়া দরকার। এবং এই যে হচ্ছে এখন নওগাঁতে আরো যে বলবে যে আমাদের যে সুগন্ধি চাল নওগাঁ দেশের বাইরে যায়, এই বিষয়গুলো নিয়ে মিডিয়া কাজ করবে। আমরা চাই, আমরাও সেগুলো কথা বলতে চাই। আমি তো টক শুনতে গেলে সবসময়ই বলি যে আমের রাজধানী হলো নওগাঁ, আমি জোর করেই বলি। চাঁপাইনবাবগঞ্জের মানুষটা আমাকে বলে যে ভাই, এই যে আমরা তো ছিলাম, আপনারা ছিলেন, কিন্তু নওগাঁর কৃষকরা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রমাণ করেছে তারা শুধু তারা ধান উৎপাদন করে না, বরং চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আমও তারা উৎপাদন করে এবং দেশে একটি মাথা উঁচু করে তারা রঙারাম বিদেশে যায়, মানুষের তৃপ্তি নিতে। ঠিক একইভাবে একদিন নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে থাকবে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেই স্বপ্ন আমি দেখি। সেই স্বপ্ন নওগাঁর মানুষটা দেখে। মাস কমিউনিকেশনের কথা বলছেন, অবশ্যই হবে। আজ হোক আর কাল হোক, আমার হাত দেয় হোক আর যার হাত দেয় হোক, অবশ্যই হবে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, পথ চলাটাই শুরু করতে পারছি না, হামাগুড়ি দিচ্ছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, দাঁড়াতে গেলে আবার পিছিয়ে পড়ছি। গত 10 মাসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একটি জায়গার সরকারি স্বীকৃতির জন্য কাজ করছিল। আপনারা জানেন যে সাইট সিলেকশন হয়েছে বলেছেন, কিন্তু সরকারি স্বীকৃতি তো পাওয়া যায়, একটা পত্র লাগে যে আপনি এই জায়গাতে বিশ্ববিদ্যালয়টি হবে। সেই বিশ্ববিদ্যালয়টি হবার জন্য এর জমি হবে 100 একর। 100 একর জমি হবে। সেই জমির অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদনের জন্য আমরা কাজ করছি। আমরা আশা করতে চাই এই জুলাই বিপ্লবের মাসে সেই সরকারি অনুমোদনটা আমরা পাবো।
যে আমাদের এই 100 বিঘা সম্পত্তি এটা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয় তার উপরে দাঁড়িয়ে আগামী দিনে শিক্ষা বিস্তার করতে পারবে, এরকম একটি কাজ আমাদের হচ্ছে, আমরা করছি। আরেকটি কথা হলো যে আমরা এই যে বিল্ডিংটা করছেন, বিল্ডিং করার আছে, প্রেস ক্লাব যেখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করছেন, সেই মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে অনেক কাজগুলো নীরবে হচ্ছে, দিন রাত পরিশ্রম হয়তো আমাকে মাওগাতে পান না, অধিকাংশ সময় সচিবালয় ইউজিসি এই কাজগুলো আমাকে করতে হয়। ইভেন একজন ভাইস চ্যান্সেলর আমি ভুলে যাই, ভাইস চ্যান্সেলর আমি কম্পিউটারের দোকানে বসেও আমি কম্পোজ করি একটা সেকেন্ড যেন অন্তত অতিরিক্ত সময় না লাগে নওগাঁ বিশ্ববিদ্যালয়টা করার জন্য। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, এবং এই ক্ষেত্রে জনমত যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেডিকেল কলেজ নওগাঁ বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় নওগাঁ ক্লাস চাওয়া দেওয়া যাবে না, এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে। আমি তো বলছি, আমি আমার কাগজের মাধ্যমে বলছি, লেখনের মাধ্যমে বলছি, এ পর্যন্ত ইউজিসিকে তিনবার লিখিত দিয়েছি, প্রতিনিয়ত চাচ্ছি আমি একাডেমিক কার্যক্রম চালু করতে চাই। যারাই আসছে আমি দেখছেন যে একটা ভবনের সাইনবোর্ড লাগিয়ে রেখেছি যে আমি এই জায়গায় চালু করতে চাই। আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে যে স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে প্রায় 19টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যদি ভাড়া বাড়িতে চলতে পারে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি জানতে চাই কেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভাড়া বাড়িতে চলবে না। এখন আমার প্রশ্ন হলো যে আমার মতো করে নওগাঁবাসী এই প্রশ্নটি কেন করে না, কেন এই বক্তব্য নিয়ে সোচ্চার হয় না যে আমরাও ট্যাক্স দিই, আমরাও চাল উৎপাদন করে মানুষকে খাইতে দিই, নওগাঁর মানুষ খাইতে দেয়। নওগাঁ এই স্বাধীন দেশের একটি অত্যন্ত সমৃদ্ধ জেলা, বড় একটি জেলা, সেই জেলায় প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় কি অপরাধ করলো, তার সন্তানরা কি অপরাধ করলো, তার অভিভাবকরা কি অপরাধ করলো যে বাংলাদেশের যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় আমি যদি নাম ধরে বলি আমার কোনো দ্বিধা নাই, আমি এখানে থাকতে চাই না, কাউকে খুশি করতে চাই না, আমি শ্রেণীগত চাই, আমি আমার ছাত্র চাই, আমি আমার শিক্ষা বিস্তার করতে চাই, মানসম্মত শিক্ষা বিস্তার করতে চাই, কর্মমুখী শিক্ষা বিকশিত করতে চাই, এই জন্যই আমার এখানে আসা এবং এই কষ্টটি করা। তাহলে যদি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যদি ভাড়া বাড়িতে চলতে পারে, সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় যদি ভাড়া বাড়িতে চলতে পারে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যদি ভাড়া বাড়িতে চলতে পারে, জামালপুরে যদি বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলতে পারে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলতে পারে, পিরোজপুর পটুয়াখালী বিশ্ববিদ্যালয় যদি পিরোজপুর বিশ্ববিদ্যালয় ভাড়া বাড়িতে চলতে পারে, আমার 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 নেত্রকোনাতে যদি ভাড়া বাড়িতে চলতে পারে, আমার চাঁদপুরে যদি ভাড়া বাড়িতে চলতে পারে, সিরাজগঞ্জে যদি ভাড়া বাড়িতে চলতে পারে, কেন নওগাঁর সাংবাদিক বন্ধুরা আমার সাথে সুর মিলিয়ে এই প্রশ্নটি করতে পারেন না যে নওগাঁ কি অপরাধ করেছে? নওগাঁর মানুষ রক্ত দিয়েছে এই 24-এর লড়াই, নওগাঁর মানুষ চোখ বুক উঁচু করে ঢাকা রাজপথে রক্ত দিয়ে দ্বিতীয়বারে দেশটাকে মুক্ত করেছে। সেই নওগাঁ বিশ্ববিদ্যালয় কেন কেন একাডেমিক কার্যক্রম চালু করতে পারবে না? এই কথাটি প্রেস ক্লাবের সভাপতি, এখানে যারা তরুণ সাংবাদিক বন্ধুরা আছেন, আমার সবাই আপনার মুরব্বীরা আছেন, আমি অনুরোধ করতে চাই অন্তত এই কথাটি আপনাদের কলমের মধ্য দিয়ে জাতিকে এইটুকু জানান। তথ্য লাগলে তথ্য সংগ্রহ করেন যে কেন চলে না, এটি আমার একটা কষ্ট। তবে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি আশাবাদী মানুষ, আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি এখনো সরকার বাহাদুরের প্রতি আস্থা রাখতে চাই, আমি এখনো ইউজিসির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে আস্থাশীল রেখে আমি শুধু এতটুকু বলতে চাই, এবার হয়নি, আগামীতে যেন হয়, এবং সেই হওয়ার ক্ষেত্রে আমি সরকারের এবং ইউজিসির নওগাঁবাসীর পক্ষ থেকে তাদের সুদৃষ্টি কামনা করছি, নওগাঁবাসীর পক্ষ থেকে তাদের সহযোগিতা কামনা করছি, সহমর্মিতা কামনা করছি। নওগাঁবাসী বিভিন্নভাবে নওগাঁবাসীকে এই বঞ্চনার মধ্যে রাখা হয়েছে। কি ছিল না কি নেই নওগাঁ? একটা সম্ভাবনাময় জেলা উত্তরাঞ্চলে, সেই সম্ভাবনাময় জেলায় বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে সেটি ধারণ করবে সম্বর বিহারের, সেটি ধারণ করবে কুসুম্বা মসজিদের, সেটি ধারণ করবে রবি ঠাকুরের, সেটি ধারণ করবে আলতা দিঘি, সমস্ত কিছুকে, আরো যে সমস্ত ইতিহাস আছে সমস্ত ইতিহাসকে ধারণ করে একটি জ্ঞান বিজ্ঞানের উৎকৃষ্ট স্থানে পরিণত হবে। সেটি আমি সেদিন থাকবো কিনা সেটি গুরুত্বপূর্ণ নয়,
বরং এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা হচ্ছে, সেই প্রচেষ্টা যদি আমার আগামীর প্রজন্ম যদি ভোগ করতে পারে, সেটাই হবে একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করা আমার সার্থকতা, সেটি হবে এই বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর হিসেবে আমার সার্থকতা। সেই কাজটি আমি করে যাচ্ছি। আপনাদেরকে বলি যে এই মাসের মধ্যেই সেই 50 বছরের একাডেমিক মাস্টার প্ল্যান এবং আমি যে সমস্ত কথাগুলো বললাম, সেই ইনফ্রাস্ট্রাকচার মাস্টার প্ল্যান বুকে ধারণ করে নওগাঁর স্মৃতিগুলো, এই অঞ্চলের মহাস্থানগড়ের স্মৃতিগুলো বুকে ধারণ করে, ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে যেন বিশ্ববিদ্যালয়টা একটা চমৎকার ডিজাইন, চমৎকার পরিকল্পনার মধ্যে দাঁড়াতে পারে, তার জন্য সরকারের সহযোগিতায় আমি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, সরকার, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার কাছে কৃতজ্ঞ জানাই যে তারা সদয় হয়ে আমাদের সাবমিট করা সেই মাস্টার প্ল্যান তৈরি করার একটা প্রজেক্ট, সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে। শুধু সরকারের জিও হওয়ার অপেক্ষায়, সেখানে সরকারের অর্থায়নে একটা বড় ধরনের কাজটা হচ্ছে। দেখেন, আমাদের বাড়ির ভিত্তি যদি ভালো হয়, আমাদের ছেলে মেয়েদের যদি স্কুলিং যদি ভালো হয়, আমাদের সাংবাদিকতা যদি ভিত্তি যদি ভালো হয়, তাহলে আগামী দিনে কিন্তু তার উপরে দাঁড়িয়ে বিশাল আকারের অট্টালিকা আমরা তৈরি করতে পারি। ঠিক একইভাবে আমার উদ্দেশ্য ছিল যে নওগাঁ বিশ্ববিদ্যালয় ইচ্ছা করলাম যেন তেন করে শুরু হবে, তারপরে 10 বছর পরে দেখা যাবে যে আমার যেখানে ওয়াশরুম হওয়ার কথা সেখানে ওয়াশরুম হয়নি, যেখানে মসজিদ হওয়ার কথা সেখানে মন্দির হয়ে আছে, যেখানে মন্দির হওয়ার কথা সেখানে মসজিদ হয়ে আছে, যেখানে সায়েন্স বিল্ডিং হওয়ার কথা সেখানে আর্টস বিল্ডিং হয়ে আছে, যেখানে আর্টস বিল্ডিং হওয়ার কথা সেখানে সায়েন্স বিল্ডিং হয়। সেটি যেন না হয় এবং এটি যেন বাংলাদেশের স্বীকৃত স্ট্রাকচারাল ফান্ডে একটি সুগঠিত পরিকল্পনা তৈরি করা যায়, তার জন্য প্রস্তাবটা দিয়েছিলাম। প্রস্তাবটা সদাশয় সরকার অনুমোদন করার সর্বোচ্চ জায়গায় রয়ে গেছেন। আমি আশা করতে চাই এটিও যদি করা যায়, আগামী দিনে এই প্ল্যানের উপরে দাঁড়িয়ে আমরা সামনে পথ চলতে পারবো। শুধু সেটি নয়, আগামী 50 বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কি কি পড়ানো হবে, কি কি পঠন হবে, কি কি গবেষণা হবে, আম নিয়ে গবেষণা হবে, অ্যানথ্রোপোলজি পড়ানো হবে, নওগাঁর যে সমৃদ্ধ ইতিহাস সেগুলো মানুষ জানবে, নিত্য নতুন ইতিহাস জানবে। অবশ্যই সাংবাদিকতা পড়ানো হবে, আইন পড়ানো হবে, ইংরেজি বাদ দিয়ে তো কিছু হবে না, সেগুলো পড়ানো হবে। আমার কৃষি পড়ানো হবে, আমার ফুড প্রসেসিং পড়ানো হবে, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হবে, আমার এআই পড়ানো হবে, রোবোটিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। সমস্ত আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা, পাঠ, পঠন এই নওগাঁ বিশ্ববিদ্যালয় থেকে হবে এবং তারা সারা বিশ্বে নওগাঁর পতাকাকে, নওগাঁর মানচিত্রকে, নওগাঁর ভূখণ্ডকে আলোকিত করবে, নওগাঁর মানুষকে আলোকিত করবে। সেই জায়গায় আপনাদেরকে সারথি হিসেবে চাই। ছেলের পাশে এখনো আছেন, ছন্দপতন মাঝে মাঝে দেখি, কেউ আর যান না আমার কাছে, আমার অফিসটা আপনাদের জন্য খোলা। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা দয়া করে আসেন, জানেন, লেখেন, মানুষকে জানান। নওগাঁর কত কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা কত চমৎকার চমৎকার কাজ করেন, কেন বিশ্ববিদ্যালয়ের কাজ করেন? করেন বিশ্ববিদ্যালয়ের কাজ, আমরা কি করছি? আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। আমরা এই 10 মাসে কি করলাম, কত দূর গেলাম, কেন যেতে পারলাম না? এই বিষয়গুলো মানুষ যতটা জানবে, ততটা সরকারের সুদৃষ্টি আপনাদের প্রতি আসবে। শিক্ষা উপদেষ্টা মহোদয় আগামী 6 তারিখে রাজশাহীতে আসবেন। আমি বলছি না আপনারা আমার সাথে দেখা করেন, কিন্তু একটা প্রতিনিধি দল তো যেতেই পারেন, দেখা করতেই পারেন, একদম বাড়ির কাছে আসবেন যে নওগাঁ থেকে আমরা আসছি, আপনার সাথে সালাম, এই হলো আমাদের দাবি। আমি বলছি না আপনারা যাবেন, এটা আপনাদের বিষয়। এই কাজগুলো তো আমরা করতেই পারি। আমি শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে দীর্ঘক্ষণ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। নওগাঁর মানুষের প্রতি ওনার এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ আমি দেখেছি এবং উনি বলেছেন ওনার জীবনের সবচেয়ে ভালো একটি মধুর স্মৃতি এই নওগাঁকে কেন্দ্র করে। সময়ের অভাবে শোনা হয়নি। আমি অন্যদিন অবশ্যই যাবো স্যারের কাছে এবং স্যারের কাছ থেকে এই গল্পটি আমি শুনবো। উনি নওগাঁকে ভালোবাসার একজন মানুষ। আমি পরিশেষে আবারও অপ্রাসঙ্গিকভাবে শুধু এতটুকু বলি যে এনটিভি মানুষের কথা বলে, এনটিভি দেশের অর্থনৈতিক মুক্তির কথা বলে, এনটিভি বাজেট নিয়ে একটি চমৎকার প্রোগ্রাম করতো। কেমন বাজেট চাই? সারা জীবন বলতাম জেলা ভিত্তিক বাজেট চাই। আমার জেলার সীমানা, আমার জেলার মানুষ, আমার জেলার ভূখণ্ড, সেই এলাকায় যদি বাজেট হয় তাহলে সেই জেলার উন্নয়ন হতে পারে। আমাদের দেশে কি হয়নি বলে সব বাজেট চলে যায় অন্যদিকে। ট্যাক্স দেয় বগুড়ার মানুষ, উন্নয়ন হয় আরেক জেলায়। ট্যাক্স দেয় নওগাঁর মানুষ, উন্নয়ন হয় আরেক জেলায়। আমার জেলার ট্যাক্সের টাকার ভাগ যদি আমি পাই
পাইতাম, তাহলে আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমার জেলা প্রশাসন সেই টাকা দিয়ে নগর উন্নয়ন করতে পারত। আমরা এগুলো এনটিভিতে বলতাম। অর্থনীতি নিয়ে এনটিভি কথা বলতাম, দেশের অর্থনৈতিক শৃঙ্খলতা নিয়ে এনটিভি কথা বলতাম, সুস্থ বিনোদন দেয়, ইসলামিক বিভিন্ন প্রোগ্রামগুলো সেখানে হয়, মানুষকে প্রকৃত ইসলামিক ধর্মের যে জ্ঞান এবং শিক্ষা, নৈতিক বাংলাদেশ তৈরি করার জন্য তাদেরকে দেয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার শিক্ষা তারা দেয়। এই সার্বিক বিবেচনায় এনটিভি পরিবারের সবার প্রতি আমার কৃতজ্ঞতা যে আগামী দিনেও তাদের এই পথ চলা মসৃণ হবে এবং যে বিগত দিনের যে পথ চলা যে তাদের বাধাগ্রস্ত করা হয়েছে, যারা করেছে আমি ধিক্কার জানাই। আগামী দিনে কোনো মিডিয়া হাউস যেন অন্তত কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক সরকারের দাসত্ব বরণ করতে না হয়, বরং তারা যেন সত্যটাকে সত্যভাবে বলতে পারে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, কলম যখন আমার হাতে, আমি যেন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য না লিখি। কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যর সাথে আমরা যেন মিলিয়ে না ফেলি। সেই আহ্বান থেকে এনটিভি সেই কাজটি করছে, আগামী দিনেও করবে। নওগাঁর সাংবাদিক বন্ধুরা, আপনারা যে কাজটি করছেন সবাই ভালো কাজ করছেন, আরো ভালো ভালো কাজ করবেন। এই জেলাকে দেশের মধ্যে উপস্থাপন করা, ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা, পাশাপাশি নবসৃষ্ট দুটি প্রতিষ্ঠান নওগাঁ মেডিকেল কলেজ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়, তার পক্ষে জনমত তৈরি সহ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যা যা করা দরকার আপনারা করছেন, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনার আগামীতেও আপনাদের এই করা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রেখে আবারও এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার মতো একজন সামান্য শিক্ষককে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য এনটিভি স্থানীয় প্রতিনিধি জয় ভাই সহ এনটিভি পরিবারের প্রত্যেকটি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।